ওই মেমোরিজ গুলো কখনো কখনো আমাকে খুব হন্ট করে। কোথায় আলাপ হয়েছিল দাদার সাথে? আলাপ হয়েছিল ওদের বাড়িতে, আমরা ভাড়াটে হিসেবে এসেছিলাম। ও আচ্ছা। শরীরে বোধহয় 6 লিটার জল জমে গিয়েছিল। আমরা কমতে দিইনি, অনেক কারণ ছিল কমে যাওয়া, করে ভেঙে পড়া, তার কোনো পালস নেই, কোনো সেন্স নেই। সিপিআর দিয়ে একজন ডাক্তার আমাকে পুড়ে পুড়ে খায় এইগুলো, যে আমি সেই সময় আমি কেন এত, আজ যে আমি যত সিনসিয়ার, যখন ঘটনা হয়ে ঘটে গেছে, আমার নিকট আত্মীয়রা এমন হয়েছে, চোখে জল আসে মাঝে মাঝে চিন্তা করলে এইসব ব্যাপারে। এবং এই কষ্টের জন্য আমার উপরও আছে। যাকে 6টা ইঞ্জেকশন কিনে দিলাম কদিন আগে, নেই। একের পর এক 2 মাসের মধ্যে 6জন চলে গেল। গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে চলে এসেছি সুদূর কল্যাণীতে এক দিদির বাড়িতে। কার বাড়িতে এসেছি জানতে হলে একটু অপেক্ষা করুন। নমস্কার, আসুন আসুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সাধারণের সাতকাখন অনুষ্ঠানে। আমরা যারা গড়পড়তার সাধারণ জীবন কাটাই, শৈশব কিশোর যৌবনকাল পেরিয়ে মনে হয় জীবনে কিছুই তো করলাম না, আর বাকি জীবনটা আফসোস করে কাটাই। কিন্তু না, আজ আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি এইসব সাধারণ তথ্যে বিশ্বাস করেন না, যিনি জীবনটাকে তৃপ্তি উপভোগ করেন, এক কথায় বলতে গেলে জীবন উদযাপন করেন। আজ আমাদের মধ্যে পেয়ে গেছে সেই বিশেষ অতিথি শ্রীমতী লালি সরকারকে। নমস্কার লালিদি। নমস্কার। প্রথমে বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি প্রথমে তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? আমার ছোটবেলাটা দারুণ কেটেছে। আমি রাঁচিতে মানুষ হয়েছি, বড় হয়েছি, এবং ওখানকার যে ছোটবেলাকার মেমোরিজ গুলো আমার খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখনো অবধি আমি খুব রিলিশ করি। ওই মেমোরিজ গুলো কখনো কখনো আমাকে খুব হন্ট করে। খুব ভালো কেটেছে ছোটবেলার, ছোটবেলায় অনেক 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 খুব স্ট্রাগল করিনি, খুব স্মুথ জীবন ছিল। বাবা মা ছিল, মাথার উপরে ছত্র ছায়া, বন্ধুরা খুব ভালো ছিল। এখনকার মতন এত কমপ্লেক্স বিহেভিয়ার বা অ্যাটিটিউড কারোর ছিল না। আর সব মিলিয়ে বন্ধু বান্ধব পরিবার সব মিলিয়ে একদম একটা কমপ্লেক্স সবকিছু ছিল। হ্যাঁ সবকিছু ছিল। তারপরে যা যা মনের ইচ্ছেগুলো সেগুলো মা অনেকটা মানে হেল্প করেছে, সাপোর্ট করেছে আমাকে, সেই সবগুলোকে যাতে আমি ফুলফিল করতে পারি। মানে কি যেমন ইচ্ছে ছিল? যেমন ছিল, যেমন গান, রবীন্দ্রসঙ্গীতের গান। মা আমাকে নিয়ে যেত রাঁচি টাউনে। ওই টাউনে আমাদের যে ক্যাম্পাস থেকে টাউন যেতে হতো গান শেখার জন্য। আর ওই রবীন্দ্রসঙ্গীতের ক্লাস হতো। তো ওখানে সবকিছু মানে মা কোনোদিন আমাকে বাংলা লিখতে, কারণ কি আমি যেহেতু কনভেন্টে ছিলাম, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, বাংলা কোনোদিন পড়িনি। এবং মা কোনোদিন ওই বাংলা ল্যাঙ্গুয়েজটা সবসময় উনি বলতেন, তুমি বাঙালির মেয়ে, তুমি বাংলা লিখবে পড়বে সব নিজে করবে। এটা ভীষণ ভালো। হ্যাঁ, তো এইভাবেই আমি বাংলা শিখেছি। এবং যাই হোক, এইগুলো সব হয়তো ফোর সাইটেডনেস মায়ের, যে পরবর্তীকালে যদি কলকাতা যাই তো ওখানে গিয়ে যাতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয় রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ। তারপরে ওখান থেকে কলেজ, রাঁচির লেডি নির্মলা কলেজে আমি পড়েছি।
যেটা হিনুতে অবস্থিত। তারপর ওখান থেকে বাবা হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কাজ করতেন। তারপরে ওখান থেকে বাবা ট্রান্সফার হলো, আমরাও সব চলে এলাম ইয়েতে, ব্যান্ডেলে চলে এলাম। আচ্ছা, তো ব্যান্ডেল চলে আসার পরে ওখানে আমি হুগলি নার্সিং কলেজে ভর্তি হলাম। উম, এরকম দিয়ে আমার একটি বোন সে আছে, তো বোন অক্সিলিয়াম কনভেন্টে পড়েছে। এবার ওখান থেকে কলেজে ভর্তি হলাম, কলেজ পাশ করলাম, করে ইউনিভার্সিটি গেলাম। আচ্ছা দিদি, তুমি তো বললে ছোটবেলায় গান শিখেছো। গান ছাড়া আর কি কি তোমার ইচ্ছে ছিল, বা কোন কোন জিনিসগুলো তুমি শিখতে পেরেছো ছোটবেলায়? আমি নাচ করতে ভীষণ ভালোবাসতাম, মানে আমার ওটা প্যাশনের মতন। মানে স্টিল এখনো অব্দি কেউ নাচলে আমার পাটা রীতিমতো কাঁপে। আচ্ছা, আপনি হুম। কোন ফর্ম করেছেন নাচে? আমি নাচ অ্যাজ সাচ আমি শিখিনি, আচ্ছা ঠিক আছে। নাটকও আমি শিখিনি। আচ্ছা ইট ওয়াজ অল লাইক মানে আম, মানে বাই বার্থ ওরকম। আচ্ছা। মানে ওটা আমার প্যাশন, আর প্যাশনেই আমি নিজেকে এগিয়ে নিয়ে গেছি ওরকম ভাবে। অ্যাজ সাচ আমি শুধু গান শিখেছি, কিন্তু আমি নাচ আর ড্রামা শিখিনি। আচ্ছা, তাহলে মানে এই যে না শেখা থেকে ইচ্ছেটা, মানে এই সাপোর্টটা কার কাছ থেকে পেয়েছেন? এই সাপোর্টটা টোটালি আমার মা। বাবা অত বদার ছিলেন না, কিন্তু বাবা জানতেন নিজে যে না আমার মেয়ে করতে পারবে, আমার মেয়ে সবকিছু করে। হ্যাঁ। তারপরে এই যে খেলাধুলা, খেলাধুলাতেও মানে 100 মিটার স্প্রিন্ট রানার, তারপরে এই ব্যাডমিন্টন খেলা, হ্যাঁ, প্লাস যে কোনো খেলা, খেলাতেও আমি আহ, ভালোই ছিলাম। বা ওটাও আমার একটা ইয়ে ছিল, না আমাকে জিততেই হবে, আমাকে লড়তে হবে, মানে আমরা জিততে ছোট হবে। থেকে জেদটা অসম্ভব যে আমি হ্যাঁ, সবকিছু করবোই। করবো আমি একদম, করবো। এটা খুব ভালো। মানে নাচ গান একসাথে হুম, হুম। অভিনয়, মানে অভিনয় করেছেন? হ্যাঁ, একদম ছোটবেলায়, সেই একদম ছোট ক্লাস 2 বোধহয়, তখন থেকে সেই আমাদের স্কুলে না স্ক্রিপ্ট ধরিয়ে দিত, আর ওই স্ক্রিপ্ট ধরে সেগুলোকে মুখস্থ করা। আর সেই সময়টা তো ব্রেনটা অনেক বেশি সেলফ ম্যাচিওর্ড, সেই সময় ফটাফট ফটাফট স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করে এবং সেগুলোকে প্রেজেন্টেশন। আর যে ড্রামা শেখাতেন তিনি একজন সিস্টার ছিলেন আমাদের। তো উনি এরকম ভাবে কেমন ভাবে দাঁড়াবে, কেমন ভাবে বলবে, কথা বলবে, ডোন্ট শো ইয়োর ব্যাক, পেছনটা টার্ন করবে না, অডিয়েন্সকে ব্যাক দেখাতে নেই। এইসব কিছু কিছু জিনিস, সেইগুলো মানে অলরেডি এখনো অবধি সেইগুলো মানে রয়ে গেছে। যেহেতু আমি মঞ্চে অভিনয় কিছু বছর আগে অবধিও করেছি, তো এই জিনিসগুলো সব সময় মাথার মধ্যে আসতো, সেই ছোট্টবেলাকার ওই সিস্টারের কথা, ওগুলো। আচ্ছা, নাচ গান অভিনয় তো বুঝলাম, আরেকটা জিনিস আপনার ঘরে এসে আমি লক্ষ্য করেছি, সেটা আপনাদের সবাইকে কিন্তু আমি দেখাবো। আপনার ঘরে খুব সুন্দর আঁকা দেখেছি আপনার। হ্যাঁ, হ্যাঁ, আঁকাটা আসলে এই যখন করোনা পিরিয়ডে, সেই সময় বাড়িতে সবাই বসে আছে, সবাই অনেক ধরনের অনেক প্রতিভা সেই সময় বেরিয়েছে। এবারে সেই সময়টায় আমি তখন ভাবলাম কি করব, একটু দেখি তো আঁকতে পারি কিনা এখনো। ছোটবেলায় আঁকতাম, তারপরে ওটা টোটালি বন্ধ হয়ে গেছিল। তারপরে যখন আঁকতে শুরু করলাম তখন দেখলাম যে বেশ ভালোই রং তুলি দিয়ে তো বেশ ভালোই মানে স্কেচ হচ্ছে, পেন্টিংস হচ্ছে। তারপরে আমার বাড়ির সবাই ইনক্লুডিং আমার হাজবেন্ড, ছেলে, বউ, ওরা সবাই তখন বলে হ্যাঁ মা বেশ ভালো হয়েছে, তো এগুলো তো বেশ সুন্দর। তো একটুখানি আমি ওখান থেকে আমি ইয়ে পড়লাম, বুস্ট আপ হলাম, দিয়ে তারপর আমি বসে 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 একটার পর একটা আঁকা করতে লাগলাম। দেখলাম যে বাহ, বেশ সুন্দর হচ্ছে তো, আঁকাগুলো বেশ ভালোভাবেই আসছে। এই করে করে তারপরে অনেক কাউকে গিফট দিতে শুরু করলাম ওই আঁকা করে করে। মানে কেউ চলে যাচ্ছে, কারো ফেয়ারওয়েল হচ্ছে, তখন ওই আঁকা, মানে আঁকাতে সম্পূর্ণ নিজেকে ব্যস্ত করে দিয়েছেন। তখন আঁকাতে, তখন মানে আই প্লেড উইথ কালার্স, বাহ, সেই রকম। নতুন করে রং ফেলে দেওয়া। হ্যাঁ, নতুন করে রং, নতুন করে ইয়ে। তারপরে আমার হাজবেন্ড যাকেই দেখে তাকেই বলে আমি 30 বছর জানি না যে আঁকতে পারে, আর এইসব। তো প্রচুর আমাকে
মানে লিফট আপ করেছে, প্রচুর সাপোর্ট করেছে। রং তুলি যেখান থেকে ক্যানভাস কেনা এগুলো সব নিয়ে এসে দিয়েছে, দিয়ে বলছে তুমি আঁকো। এরকম মানে হয়েছে। তো এইগুলোই আমার চলার পথে। আচ্ছা দিদি, কথায় কথায় যখন তোমার হাজবেন্ডের প্রসঙ্গ চলে এলো, তাহলে তো তোমার হাজবেন্ডের ব্যাপারে এবার শুনে নি। তোমাদের কি লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। বাহ, কোথায় আলাপ হয়েছিল দাদার সাথে? আলাপ হয়েছিল ওদের বাড়িতে, আমরা ভাড়াটে হিসেবে এসেছিলাম। ও আচ্ছা, এটা দারুণ ইন্টারেস্টিং, গল্পটা শুনি। দিয়ে ও তখন ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করে। তো ওটা ছিল মানে আমার খুব ভালো লেগেছিল। মানে প্রথম দেখে আচ্ছা, লাভ এট হ্যাঁ, ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট। তখন ছিল দুর্গা অষ্টমী, দুর্গা পুজোর সময়। তারপরে যাই হোক, আমরা খুব ফাইট করেছি এক অপরের জন্য, কারণ কি আমি ছিলাম গাঙ্গুলি আর ও হচ্ছে সরকার। তো সেখানে আমার বাবা স্টোরির মতো যাচ্ছে। হ্যাঁ, আমার বাবা গোড়া ব্রাহ্মণ ছিল একেবারে। তো যে বাবার ইয়ে ছিল না, বাবা অনেক লেটেও অবশ্য জেনেছে। আর মার ফুল সাপোর্ট ছিল, মা বেশ ভালো লেগেছিল ছেলেকে দেখে, মা খুব ভালো লেগেছিল। যাই হোক, ও খুব হেল্পফুল ছিল। আমার বোন তখন ক্লাস 5 এসছে, অক্সিলিয়ামে ভর্তি করানোর জন্য অনেকটা হেল্প করেছিল। তারপরে যাই হোক, আমাদের তখন আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটা আরো গভীর হলো। তারপরে 4 বছর আমরা একটু স্ট্রাগল করেছিলাম, 4 বছর। কারণ কি ওদের বাড়িতেও ওরা মানে মা বিশেষ করে খুব একটা পক্ষপাতী ছিলেন না আমাদের এতে। না, তার জন্য না, তো মানে জানি না, কিন্তু উনি ছিলেন না। যাই হোক, তো এনিওয়ে আমাকে অনেক আশ্বাস দিয়েছিল যে না, আম, এটা আমাদের বিয়েটা হবে। হ্যাঁ, তুমি দেখো আমি ঠিক রাজি করিয়ে দেবো। দিয়ে যাই হোক, তারপরে আমাদের একদম দেখে শুনে বাবা দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ, ওদের তখন আমার এটা কিন্তু মানে দারুণ, সত্যি খুব ইন্টারেস্টিং বিষয়টা। ব্যাস, তারপরে তো ওখান থেকে ওর তখন পোস্টিং ছিল মুম্বাই। তারপর মুম্বাই চলে গেলাম। আমার ওই জন্য পোস্ট গ্রাজুয়েশনটা আমার কমপ্লিট হয়নি। তো যাই হোক হলো, গেলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল, তারপরে যেমন চলছে গতানুগতিক জীবন, এখানে এসে ত্রিবেণী টিস্যুজে জয়েন করলো। আমার হাজবেন্ড অনেকগুলোই চাকরি পেয়েছিল, কিন্তু ও বাড়ির কাছে বলে ত্রিবেণী টিস্যুজে জয়েন করলো। করে তারপরে এই যাতায়াত করতো চুচুড়ায় আমার শ্বশুর বাড়ি, চুচুড়ার থেকে যাতায়াত করে তারপরে এইভাবেই চললো। আস্তে আস্তে আমাদের জীবন গতি নিল। আর আমরা আচ্ছা লালিদি, এই যে বিয়ের পরে মুম্বাই চলে গেলে, তারপরে ওখানে গিয়ে মানে লাইফটা কেমন কাটলো? নতুন সব এক্সপিরিয়েন্স, স্ট্রাগল কি কি করতে হয়েছিল সেখানে? আমি কোনোদিন সমুদ্র দেখিনি তার আগে। এই প্রথমবার মুম্বাই গিয়ে আমি সমুদ্র দেখলাম, জুহু বিচ। তারপরে তো পোস্টিং আসে দিল্লি। তারপরে দিল্লি শিফট করলাম। দিল্লি শিফট করার পরে প্রথম দিন যেদিন শিফট করেছি তার বোধহয় পরের দিন আমাকে ছেড়ে ছুড়ে চলে গেল। কোথায়? না, থয়েস ইন্টারন্যাশনাল, একেবারে সেই সিয়াচিন গ্লেশিয়ারের ওখানে। সে টানা 22 দিনের মতন এরকম গেছে। মানে আমি তখন একলা, কাউকে চিনি না, ওপর নিচ সব কোয়ার্টারে সব থাকি আমরা, কাউকে চিনি না জানি না। তার মধ্যে একজন শুধু বাঙালি ছিলেন, দত্ত বাবু। আমি কোনো প্রবলেম মানে সব আমাকে একেবারেই ইয়েতে ফেলে একদম চলে গেছে, একদম একলা। ওরে বাপরে, এই প্রথম নতুন বিয়ের পরে এতে। যাই হোক, তো এই হলো। তারপরে আমরা আবার ওইরকমই এই 1-2 বছরের মতন থেকে তারপরে আমরা আবার শিফট করলাম ইয়েতে,
যোধপুর। আচ্ছা। তো যোধপুরটা ছিল আমার লাস্ট এর পোস্টিং, তারপরে ও ভলেন্টারি রিটায়ারমেন্ট চলে আসে। তো যোধপুরটাও খুব ভালো কাটিয়েছি। এরপর আমরা চলে আসি ইয়েতে, কলকাতা চলে আসি আবার। এসে এখানে তখন অলরেডি রিটায়ার্ড। তো তারপরে তখন ওই জাস্ট 4 মাস না 5 মাসের মধ্যে আবার নতুন অফিসে জয়েন করেন। তারপরে চলছে চলছে, তারপর থেকে ওয়েস্ট বেঙ্গলি, তারপর থেকে আসবে। ওয়েস্ট বেঙ্গলি আর তারপরে আর কোথাও যোধপুর যখন আমি যাই তার আগে আমার ছেলে হয় কিছু মাস আগে, তারপরে তাকে 6 মাসের করে আমি যোধপুর নিয়ে যাই। তারপরে তো ওখানে 2-2.5 বছর, তারপর আমরা ব্যাক টু কলকাতা। তারপরে যেমন চলছে চলছে ওরকম নতুন চাকরিতে জয়েন করে, করার পরে তারপর ছেলে এখানেই মানুষ হয়। আচ্ছা, তুমি যেমন ছোট থেকেই আমাদের এত কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছো, তোমার ছেলেকেও কি সেরকম ভাবে কিছু শেখানো হয়েছে? না, আমার ছেলে অ্যাজ সাচ ও পড়াশোনা করতে করতে এত হিমশিম খেয়ে যেত যে ওকে কিচ্ছু শেখানো হয়নি। আর ওর কোনো রকম সেরকম মানে ইয়েই ছিল না যে আমি কিছু করব শিখবো। ভীষণ একগুঁয়ে ছেলে ছিল। দিয়ে কিন্তু ওই যে বলে না জিনে আসে, তো যেহেতু মা গান টান গায়, বাড়িতে গানের চর্চা রয়েছে, ও কিন্তু সারেগামা পাদানিসা কোনোদিন শেখেনি। ও এমনি ওর হঠাৎ করে একদিন ক্লাস 6 না 7-এ ব্যান্ড জয়েন করলো, না স্কুল ব্যান্ড, ও ডন বস্কো ব্যান্ডেলে পড়তো। এবার স্কুল ব্যান্ডে জয়েন করলো, জয়েন করে তখন আমরা জানলাম যে ও গান গাইছে এরকম করে। তো গান ভালোবাসে, নাচ কোনোদিনই আমার ছেলে ভালোবাসে। যখন জানতে পারলে যে গান করছে, কেমন লাগলো সেই মুহূর্তে? ভালো লাগলো, বেশ সুরে গাইছে, এটাই সব থেকে বড় জিনিস ছিল যে সুরে গাইছে। সারেগামা পাদানিসা জানে না যে সে সুরে গাইছে, মানে এটা বিরাট ব্যাপার। একদম পরিবার থেকে পাওয়া যে হ্যাঁ তোমার মা একজন শিল্পী ছিলেন, হ্যাঁ তুমি হ্যাঁ গান ভালোবাসতে, সেখানে হ্যাঁ এটা কিন্তু অসম্ভব কিছু ছিল না। না। একদম। তো এই আহ, আর আমার হাজবেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ফুটবল প্লেয়ার, ও ন্যাশনালস খেলেছে। তো এবারে ওই ফুটবলের কিছু ব্যাপারটা সেটা আমার ছেলের মধ্যে এসছে, ওটাও এসছে। আচ্ছা দিদি, তুমি তো শিক্ষকতা করেছো বহুদিন। আচ্ছা, সেটার জার্নিটা কেমন ছিল বলো? শিক্ষকতার জার্নি ভীষণ মেমোরেবল। মানে আমি আম, ওখান থেকে যোধপুর থেকে আসার পরে কলকাতায়, তখন ছেলে একদম ছোট, তারপরে আস্তে আস্তে ও বড় হলো, স্কুলে যখন যেতে লাগলো তখন আমি চুচুড়া শহরেই ছোটখাটো স্কুলে জয়েন করি। তা ওখান থেকে আমি একটা খুব বড় স্কুলে আমি চান্স পাই। তো সেটা হচ্ছে ডানলাপ ইংলিশ মিডিয়াম স্কুল, ব্যান্ডেলে, খুব রেপুটেড স্কুল, প্রচন্ড ভালো। তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন মিসেস মুখার্জি, তো গায়ত্রী মুখার্জি। তো তো যাই হোক, তো ওখান থেকে ওখানে আমি বেশ কিছু বছর ছিলাম, 5 থেকে 6 বছর ছিলাম। তারপরে ওখান থেকে আমার আস্তে আস্তে একটু শরীরটা খারাপ হতে শুরু করলো, একটু শরীর খারাপ হলো, তখন আমি আহ চুচুড়ার থেকে আমি যাতায়াত করি, ট্রেনে যাতায়াত করতাম ব্যান্ডেল। তারপর তখন আমাদের একজন টিচার, ওনার হাজবেন্ড ডাক্তার, ডানলপ কারখানার উনি সিএমও ছিলেন। তো আমাকে বললো তুমি রেস্ট নাও লালি, 1 মাস তুমি ইয়ে করো। তো তারপরে আমি দেখলাম যে কি সমস্যা হচ্ছিল? আমার শারীরিক সমস্যা ছিল, তো সেই জন্য প্রচন্ড উইক, তারপরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হতো না, এই সবগুলো। আহ তো তাতে তখন ও বললো যে তুমি একটু রেস্ট নাও। তো যাই হোক, আমি ইয়ে করলাম। তারপরে আর আমি ওই স্কুল তখন ছাড়লাম, ছেড়ে তারপরে আমরা ততক্ষণে আমরা অলরেডি আমার হাজবেন্ড যেখানে চাকরি করছেন ত্রিবেণী টিস্যুজে, সেখানে আমরা চলে এলাম। চলে আসার পর তারপর ইয়ে করি, তারপর আমি একটুখানি বসে বসে তো আমি থাকতে পারতাম না। দিয়ে আমি তখন আবার চরিত্র করে
আবার আমি একটা স্কুলে গেলাম, সেখানে অ্যাজ আ মানে ভাইস প্রিন্সিপাল আমাকে রিক্রুট করা হয়। দিয়ে ওখানেও খুব একটা ভালো লাগলো না। যে মেন ইয়ে ছিলেন, আহ, ওনার ঠিক ব্যবহার বা কি আমার ঠিক পছন্দ লাগলো না। অবাঙালি ছিলেন। তো আমি তখন আবার বাড়িতে বসা। এইবারে প্রচুর অনেক কেউ, যেহেতু ওরা আমাকে জানে যে আমি ডানলপ ইংলিশ মিডিয়ামে পড়েছি, তো অনেক গার্জেনরা ওরা এসে আমাকে বলে যে আপনি ম্যাডাম আপনি পড়ান। তো আমার বাড়িতেই কোয়ার্টারেই সব বাচ্চারা আসতে শুরু করলো। এই করে করে আমার প্রচুর ব্যাচকে ব্যাচ আমার বাচ্চা তখন আমি পড়াতে শুরু করলাম। আচ্ছা, স্কুলটা তখন ছেড়ে দিয়েছে। স্কুল ছেড়ে দিয়েছি। আচ্ছা, তারপরে পুরোটা ব্যাচের। হ্যাঁ, তারপরে এরকম ভাবে করতে 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 তারপরে একদিন ইয়েতে জিরাটের একটা স্কুলে, সেখানে আমি গেলাম। সেখানে মানে আমাকে প্রায় নিয়ে যাবার মতনই, যে ম্যাডাম আপনি এসে এখানে একটুখানি ইয়ে করে দিন। তো ওখানে পড়াতে লাগলাম। কয়েকটা ব্যাচ বেরুলো আইসিএসসি। তো আমি ক্লাস 10 এর টিচার ছিলাম। তো প্রিন্সিপাল সাপোর্টিভ ছিলেন খুব। তো ওইখান থেকেই আমার লাস্ট 2020 আমার প্রচন্ড শরীর খারাপ হলো। তাতে আমি 10 ঘন্টা ভেন্টিলেশনে ছিলাম। এতদিন আমার লাইফটা খুব স্মুথ চলছিল। আমি ওভার অ্যাক্টিভ ছিলাম। মহিলা সমিতির থেকে আরম্ভ করে হেন কাজ করতাম না, বা আমাদের মাসে হয়তো একটা দুটো প্রোগ্রাম হতো, সেগুলোর জন্য রিহার্সাল, ডেইলি রিহার্সাল যাওয়া। তখন ও লালিদি তুমি মহিষাসুর করো বলছে, দিয়ে সে কাউকে না খুঁজে পেয়ে সে আমাকেই মহিষাসুর করালো। এবং ওটাও নিজেকে খুব রিমার্কেবল মনে করে যে আমি করিয়েছি, দেখো লালিদিকে করিয়েছি। যাই হোক, ওর পরে পরে যারা এলো তারা ওই আমাকে ধরেই তারপরে করলো এইসব প্রচুর অ্যাক্টিভিটিস, প্রচুর। তারপরে হঠাৎ করে একদিন আমার শরীর খুবই খারাপ হলো শরীর। শরীরে বোধহয় 6 লিটার জল জমে গিয়েছিল। আর আমি স্কুলে কোনো রকমে, মানে আমার একদম ওপরে ক্লাস থাকতো, 4 তলায়। সেই হেঁটে হেঁটে ওপরে ওঠাটা আমার যে কি কষ্ট! আর সারা রাত ঘুমোতে পারতাম না, কেননা শুতে গেলেই আমার শ্বাসকষ্ট শুরু হতো। তো সেটা বুঝতে পারিনি। তো আমার নিচে এক ডাক্তার থাকতেন, তো উনি আমাকে বললেন যে লালিদি আমি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখছি ফোর্টিজে, আপনি চলে যান। 1 সপ্তাহের পুরো আপনার বডি চেক আপ করে দেবে, আপনি চলে আসবেন। কেননা নেবুলাইজার দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তো সেই গেলাম, সেই রাকাই আমার পাশে আমাকে নিয়ে গেল। গিয়ে তারপরে গেলাম ফোর্টিজে, গিয়ে ওখানে ভর্তি করানো হলো আমাকে। তার পরের দিন 2nd ফেব্রুয়ারি 2020, এই দিনটা আমি কোনোদিন ভুলবো না। সেদিনকে বিকেল বেলার দিকে আমার হাজবেন্ড যখন গেছে দেখা করতে, সেই সময়টা আমি ল্যাক অফ অক্সিজেনে পুরো আমি আনকনসিয়াস হয়ে আমি পড়ে যাই মেঝেতে। মানে আমি বোধহয় পড়ে যাই না, বসে পড়ে আমাকে কেউ পরে বলেনি, মানে আমি অচেতন হারাই, মানে চেতনা হারাই। এবার তারপরে আমি দেখি যে আমি তখন 10 ঘন্টা ভেন্টিলেশনে চলে যাই। তারপরে আম, লোকে তো ফর গ্রান্টেড যে এ আর যাই হোক, মানে কিছু হবে না। তারপর আমি রিগেইন করি নিজেকে। একটা ডাক্তার আমাকে, একজন মুসলিম ডাক্তার আমাকে রিভাইভ করে। তারপরে আমাকে আম, যখন আমি ভেন্টিলেশন থেকে বেরোই, তারপরে আমাকে আইসিইউতে দেওয়া হয়। এবং ওই 11 দিন আমি ওই আইসিইউতে কাটিয়ে তারপরে বাড়ি আসি। ওই প্রথম আমার ডিটেক্ট হলো যে আমি একজন সিকেডি পেশেন্ট, ক্রনিক রেনাল ডিজিজ এর আমি পেশেন্ট। তো সেটা হওয়ার পরে তখন করোনা, তার ঠিক 1 মাস
2nd February 2020 আমার এরকম হয়েছে। আর করোনা স্টার্টেড 22nd March 2020। এইবারে ওইটা হওয়ার পরে তখন আহ, ওই তখন থেকে 2 বছর এপ্রিল অব্দি আমি ভীষণ ভালো ছিলাম। মানে আমার কোনো রকম কোনো অ্যাজ সাচ কিছু না, ডায়ালিসিস নেবার প্রয়োজন নেই। বড় বড় ডাক্তার যারা নেফ্রো তারা বলল যে এখন আপনার অনেক দেরি আছে, আপনি এখন ঠিকঠাক করে ওষুধপত্র বা ডায়েটটা ঠিকঠাক করে নিন, খান, এইসব করুন। ঠিক আছে। এই হলো। তারপরে আহ, আমরা মানে আমার হাজবেন্ড তখন সেকেন্ড ওপিনিয়নের জন্য বললো না, আমি অ্যাপোলো ক্লিনিক্যালস চেন্নাই নিয়ে যাব। দিয়ে ওখানেও তখন আমরা প্লাস রাকারা আমরা গেলাম। গিয়ে চেন্নাইতে ওদেরও দেখানো ছিল। আমাদের ফুল আমরা 4জন গেছি, 4জনেরই বডি চেক আপ সব হলো। দিয়ে তখন ওই ডাক্তার যিনি ছিলেন উনি বললেন যে নেফ্রো, যে আপনাকে আমি ওষুধ দিচ্ছি, পা গুলো এইরকম ফুলে গেছে, তো আপনাকে ওষুধ দিচ্ছি, আপনি 1 মাস পরে এসে দেখিয়ে যাবেন কি হয়। তখন 1 মাস পরে আমরা যখন গেলাম, যাওয়ার পরে তখন আমার ক্রিয়েটিনিন সেকেন্ড বুস্টারটা নিলাম। নেবার পরে জানি না, তারপরেই যখন আবার চেক আপ করলাম দেখলাম ক্রিয়েটিনিন ওই 1.5 2 2.2 এরকম থাকতো, সেটা শুট আপ করে হয়ে গেল 3.7। তো 3.7 যখন ক্রিয়েটিনিন, তখন এ তো আর রাখবে না, আমরা মানে চলে গেছি ওখানে চেন্নাইতে। গিয়ে তারপরে দিনে দিনে বাড়ছে ক্রিয়েটিনিন, প্রতিদিনই যখন টেস্ট করাচ্ছি তখন ওটা বাড়ছে। বাড়তে বাড়তে আর জাস্ট 4 দিন না এরকম কিছু আমাদের অলরেডি ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছিল 10th না 9th April। তো সেই ক্রিয়েটিনিনটা যখন দেখলো যে একদম 7-এ ছুঁয়েছে, তখন ওই সেদিনই ডাক্তার বললো there is no other option, you will have to go in for dialysis। তো ওইটা হওয়ার পরে তখন আমরা, তখন কিছু করার নেই। তখন আমার হাজবেন্ডকে দেখেছিলাম সে ভেঙে পড়েছিল, তো আমাকে তো ভেঙে পড়লে চলবে না। এবার যাই হোক, আমি খুব স্ট্রং ছিলাম সেই ইয়েতেও। ডায়ালিসিস মানে তো প্রথমে জানি না যে কি। তারপর এইভাবে মানে কি এক কথায় বলতে পারেন যে আই রিডিসকভার্ড হিম। আচ্ছা দিদি, এই যে তুমি বললে ইউ রিডিসকভার হিম, মানে এটা তুমি বলে কি বোঝাতে চাইবে? আমি এটাই বোঝাতে চাইছি যে আমি নতুন করে আবার তাকে আমি দেখলাম। মানুষ যখন বিপাকে পড়ে তখন বোঝা যায় কে কার কত কাছের। আচ্ছা, সেই সময়টা প্রচন্ড রকম সাপোর্ট পেয়েছো? প্রচন্ড সাপোর্ট, মানে সে ডায়ালিসিস ইয়েতে আমার একটা হাত তো ডায়ালিসিসে পুরো বাঁধা থাকতো, সে খাওয়ানো, এইসব গুলো করা, টাইম টু টাইম নিজের ঘুম স্যাক্রিফাইস করে হসপিটালে গিয়ে দিনের পর দিন মানে আমাকে ইয়ে করা, সাপোর্ট করা, কেয়ার করা, এই সবগুলো করেছে। তো কখনো কখনো আই আই ফিল গিলটি, আমার গিলটি লাগে, কেননা ওই দুপুরবেলা ওই ভাত ঘুম ছেড়ে তারপরে আমার পেছনে এরকম গিয়ে ডায়ালিসিস রুমে সে সেদিনকে 2 দিন আগে তো তার শরীরই খারাপ হয়ে গেল, মানে যেহেতু ডিহাইড্রেশন হয়ে জল খাইনি এক্সেস গরমের মধ্যে, রাত্রিবেলা প্রচন্ড শরীর খারাপ। আমি তো ভাবলাম বোধ হয়তো স্ট্রোকই হয়ে গেছে, কারণ কি কথা জড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, বাই গডস গ্রেস সবকিছু ঠিকঠাক করে হয়ে গেছে, কিছু হয়নি সেরকম as such। তো এইগুলো হচ্ছে মানে অনেকগুলো এই সব জিনিসগুলোকে আবার নতুন করে, কারণ কি এত বছর ধরে সে এত বেশি এনগ্রস ছিল নিজের ওই মিল আর বাড়ি, মিল আর বাড়ি, কোনো টাইম ফিক্স ছিল না যে কখন সে বাড়ি আসবে আর কখন সে মানে চাকরি
জায়গায় গেল, কিন্তু যখন কখন সে ফিরে আসবে রাত্রিরে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে তো এই সেই ঘটনার পরে রিটায়ারমেন্টের দুজনেরই জীবনটা একদম একদম হ্যাঁ পাল্টে গেল। এইবারে এই ঘটনাটার পরেই যখন আমার আমি ভেন্টিলেশনে গেলাম, যখন জানলাম যে আমি সিকেডি পেশেন্ট হয়ে গেছি, তখন আমার লাইফ টুক সাম আদার টার্ন, ইউ টার্ন নিয়ে নিয়েছে লাইফ দিয়ে। বাট আই হ্যাভ হোপ ইন গড যে না, হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর গুড। তো সেই জন্য নিজেকে, আর আমি নিজেকে মনে করি না যে মানে আমি অসুস্থ বা আমার এই হয়েছে। আমি নিজেকে মনে করি আই ফিল মাইসেলফ অ্যাজ নর্মাল অ্যাজ এনি হিউম্যান। মানে তোমার এই কনফিডেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে তোমার পাশে একজন সাপোর্টিভ মানুষের হাত, মানে দাদার হ্যাঁ, হাতটা কতটা হ্যাঁ, শক্ত হয়ে ধরেছিল। হ্যাঁ। আমি প্লিজ দাদার সঙ্গে এবার একটু আলাপ করতে চাই। Okay. কথা আছে, স্ত্রীর ভালোবাসা বোঝা যায় স্বামী বেকারত্বে, আর স্বামীর ভালোবাসা বোঝা যায় স্ত্রীর রোগ সজ্জায়। এমনই একটা মানুষের সঙ্গে আমরা এখন আলাপ করবো, যিনি একদিকে লালটির স্বামী এবং অপরদিকে তার জীবনের প্রতিটি যুদ্ধের সহযোগিতা। আমাদের মধ্যে পেয়ে গেছি দাদা সৌমিত্র সরকারকে। নমস্কার, নমস্কার। কেমন আছো? ভালো বন্ধ মিলিয়ে আছে। আচ্ছা, তুমি এবার বলো, মানে এই যে একটা কঠিন সময় দুজনে পেরিয়েছো, এখনো চলছে যে লড়াইটা, মানে কিভাবে শুরু থেকে এখনো অব্দি প্রত্যেকটা দিন চলছে লাইফে, এখন কি সপ্তাহে কি বলো? দেখো, জীবনের তো অধ্যায় যেগুলো আছে আস্তে আস্তে তো প্রথম বলেই দিয়েছে আর কি। ভালো লাগা থেকে ভালোবাসা, বিয়ে, সন্তান, আমার নিজের চাকরি, এরকম সমুদ্র যেমন ঢেউ ওঠা নামা হয়, ইংরেজিতে বলে সাইনোসিডিয়াল ওয়েভ আর কি। তো সেই হিসাবে কখনো আনন্দ, কখনো এরকম ভাবেই চলেছে আর কি। কিন্তু আনন্দটাই বেশি ছিল জীবনে। হঠাৎ করে জীবনের শেষ দিকে এসে আনন্দটা মনে হচ্ছিল যেন একটু কমে যাচ্ছে, আনন্দের ভাগটা দাড়ি পাল্লায় যদি ওজন করা যায়। কিন্তু আমরা কমতে দিইনি, অনেক কারণ ছিল কমে যাওয়া, ভেঙে পড়া, কিন্তু আমরা দুজনে মিলে লড়াই করে আমরা চেষ্টা করছি এই দাড়ি পাল্লার আনন্দের ভাগটা যেন আমরা দিয়ে রাখতে পারি। নানান দুঃখ কষ্ট আছে। 2018 সালে আমরা দুজনে মিলে পায়ে হেঁটে 4 ধাম ঘুরেছি 12 দিন কন্টিনিউয়াস। কি করে বিশ্বাস করতে পারি তার 12 মাস পরে যে এরম ভাবে একজন সময় চলে যাবে আর 17 ঘন্টার জন্য, আমার নিজের হাতের ওপরে কোনো পালস নেই, সেন্স নেই, সিপিআর দিয়ে একজন ডাক্তার, উনি তো ভগবান। ইসলাম হলো, ইসলামের ধর্মাবলম্বী মুসলমানরা আমি দেখেছি, তার মধ্যে উনি তো আমাদের কাছে ভগবান। ডাক্তারের কোনো জাত হয় না, সেটা আলাদা ব্যাপার, অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু যে কথায় আসছিলাম, এই জীবন যুদ্ধে লড়ার পথে আমি আগে অনেক অবহেলা করেছি, সত্যি কথা বলতে। আমার প্রথম জীবনে খেলাধুলা, তারপর চাকরি, এবং চাকরি করতে করতে যাই করতাম কিন্তু খুব আমার একটা, এটা বলে সূত্রগত দোষ ত্রুটি বা ভালো জিনিস কিছু না, জানি না, যা করতাম বা যা করতে যাই খুব ডিপে চলে যেতে চাই, খুব নিজের মন দিয়ে, হিন্দিতে বলে লাগাও, 100% বেশি দিতাম আর কি সব জায়গায়, সেটা না দিলেও চলতো। এখন কোনো জায়গায় যদি লাইফ ওয়ার্ক ব্যালেন্স যাকে বলা হয়, সেই ওয়ার্ক ব্যালেন্স করতে গিয়ে ওয়ার্কটা বেশি হয়ে গেছিল নিজের লাইফের ব্যালেন্স থেকে। সেখান থেকে আমি নিশ্চয়ই আমার পরিবারের প্রতি, আমার মিসেসের প্রতি বা পরিবারের আর সকলের প্রতি এতটা জাস্টিফাইড হতে পারি। সেখানে যদি হতে পারতাম তাহলে হয়তো আরো আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম, ভালো করে আরো আরো বেশি সিরিয়াসনেস হতে পারতাম, যাতে হয়তো আমাকে কুড়ে কুড়ে খায় এইগুলো, যে আমি সেই সময় আমি কেন এত, আর যে আমি যত সিনসিয়ার, যখন ঘটনা হয়ে ঘটে গেছে, when
ভাত, চাল থেকে যদি ভাত হয়ে যায়, আবার তো ভাত থেকে আমি চালে ফিরে যেতে পারবো না। তো সেই দুঃখ ব্যথাটা বয়ে নিয়ে যেতে হয়। তারপরেও এখনো কখনো হয়তো মানে আমরা তো আশা ছেড়ে দিয়ে আবার আশা রাখি, তো যখন মনে হচ্ছে যে আশাটা পাচ্ছি না সেই মুহূর্তটা কি করা হয়? হয় হলে বিশ্বাস, মানুষের বিশ্বাস, মানে ডায়ালিসিস করে এসে যখন একজন পেশেন্ট যখন ডায়ালিসিস হয়, মানে 4 ঘন্টা তার শরীরে সমস্ত রক্ত বার করে নিয়ে সেই দূষিত রক্তকে শুদ্ধ করে, আমি খুব মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, আবার তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। বেসিক্যালি ইট ইজ এ আর্টিফিশিয়াল কিডনি এফেক্ট, আর্টিফিশিয়াল সাপোর্ট। না হলে শরীরে রক্ত আরো গাঢ় হয়ে যাবে, তাহলে প্রেশার বাড়বে এবং নানা রকম কমপ্লেক্স আসবে। তুমি যেমন বললে যে হয় না কি হয়, এর মধ্যে সারা রাতে শিখে নিচ্ছি নিজেকে কেমন ভাবে কোন নিয়ে অক্সিজেন লাগাতে হবে, কখন প্রেসার দেখতে হবে, কখন। আমি তো এখন উম দেখিয়ে বলে দিই যে আমাকে দেখতে হয় না, গায়ে হাত দিতে হয় না। কখন কি দরকার লাগে, কখন কি কি করতে হবে, সেজন্য যতটা পারি বাড়িতে সমস্ত সাপোর্ট রেখেছি যতটা। কেন রাত বিরেতে ভালো ডাক্তার পাওয়া খুব মুশকিল, এটা কিন্তু যেখানেই থাকা যায়। বর্ধমানে থাকতাম, ওখানে প্রায় আমাদের কমপ্লেক্সে 250 জন বা 300 জন যারা থাকতো আর কি, তার মধ্যে 67 জন ডাক্তার ছিল, দরকার পড়লে একজনকে পাওয়া যেত। তা সেই হিসাবে নিজেকেও লড়াইকে যুক্ত করতে হয়েছে। 2020 সাল থেকে লড়াই চলছে, 21 সালে আমি রিটায়ার করেছি। ওই সময়টা কিন্তু আনন্দের সময় ছিল। আমার মনে হয় যে রিটায়ারমেন্টের পরেই হচ্ছে আসল আনন্দ শুরু হয়। এখানে বাড়ির লোকগুলো শুরু আস্তে আস্তে মিটে যেতে থাকে, ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তখন খালি আনন্দ হলো বন্ধু বান্ধবের সাথে, মানে নতুন করে নতুন জীবন। বাট অ্যাজ she told already যে রিডিসকভার্ড, আবার বা নতুন ভাবে বুঝতে পেরেছে ভেতরে আমি ছিলামই, কিন্তু সেই প্রকাশটা হয়তো পাইনি। কিন্তু এরকম ভাবে মানুষ কিন্তু আমাকে এই পরিস্থিতি কিন্তু অনেক বুঝিয়ে দিয়েছে। আমার নিকট আত্মীয়রা এমন হয়েছে, হম, চোখে জল আসে মাঝে মাঝে চিন্তা করলে এইসব ব্যাপারে। বাড়ি, আমার ফ্ল্যাটের এই তলায় বাড়ির গেটে অব্দি এসছে, কিন্তু ফ্ল্যাটের ওপরে ওঠেনি, যে হয়তো ডায়ালিসিস একটা ছোঁয়াচে অসুখ। কিন্তু আবার যারা রক্তের সম্পর্কে নয়, যারা রক্তের সম্পর্ক নয়, সামনাসামনি অনেকেই আছে, তা রক্তের সম্পর্ক থেকে অনেক বেশি। তারা এক বিছানাতেও মানে ডায়ালিসিস পেশেন্টকে নিয়ে দেখেছে, হাতে ধরেছে, ইয়ে করেছে। কেন ইট ইজ নট এ ইনফেকশিয়াস ডিজিজ নয়, এটা একদম লোককে বুঝতে হবে যেটা একদম। সুতরাং নিজের লোকেরা যখন এরকম করে, তখন এইসব রোগের কষ্টের থেকেও মনের কষ্টটা আরো বড় বেশি হয়। তো সেই মনের কষ্ট বেরিয়ে আসার জন্য আমরাও নিজেরাও অনেক রকম, যেখানে গেলে ভালো লাগবে তাই করি, যাদের সাথে কথা বললে ভালো লাগবে তাই করি। এই মুহূর্তে আমি নিজেদের ভালো থাকাটাই সব থেকে আগে। সেই জন্য যত ভাবে ভালো রাখা যায়, যত ভাবে থাকা যায়, পৃথিবীতে একদিন এসছে তো একদিন যেতেই হবে। সবাই তো আমরা আমরা কেউ অমর নয়, হতেও পারবো না। আজ অব্দি কোনো ট্যাবলেটও ধরিনি, সবাইকেই যেতে হবে। যতই যার যার কাছে যতই প্রাচুর্য থাক, আধিপত্য থাক, ক্ষমতা থাক, সেখান থেকে চিন্তা করে, সেই চিন্তা করে যতদিন থাকবো যেন ভালো থাকবে। ওর অনেক ইচ্ছা ছিল বিদেশ যাবে, অনেক নিয়ে গেছি এই অবস্থাতে, দুবার নিয়ে গেছি, যতটা যেভাবে হয়। এমনকি বিদেশে গিয়েও অনেক চেষ্টা করে, জানতো না ভেতরে ভেতরে আমি কত চেষ্টা করে, কত কন্ট্যাক্ট করে, কত লোকের সাথে কথা বলে, কত মেল পাঠিয়ে, কত ভাবে আমি সেখানেও ডায়ালিসিসের ব্যবস্থা করে নিয়ে গেছি, দেখেছি, ঘুরিয়ে নিয়ে এসেছি। আমি সবসময় চেষ্টা করি ফিল করাতে যে আমরাও সেরকমই লোক, সবাই যেরকম আছে। প্রতি রোববারে নিয়ে যাই গান শেখাতে, এখন শ্রুতি নাটকে ভর্তি হয়েছে, আচ্ছা, ভালো লাগে।
আমি গান, আমার গলায় গান আসে না, ওই সময়টা আমি ইভিনিং ওয়াক করি। কিন্তু যখন ডায়ালিসিস হয়, আমি আই ফিল ইট ইজ মাই ডিউটি টু বি সাইড। অনেকেই বলে, সবাই ডায়ালিসিস, কেন ডায়ালিসিস রুমে কাউকে ঢুকতে দেয় না, তবুও আমি চেষ্টা করি যে আমি ওর পাশে থাকি। এই জন্য যে কখন কি দরকার হয়, কখন একটু একটা বিস্কুট খেতে লাগলো, কি একটু চায়ের দরকার পড়লো, বা শরীর খারাপও হতে পারে, আমি যে অপরাধ বোধে ভুগেছি, যে যার জন্য হয়তো আমিও এটার জন্য দায়ী, এবং এই কষ্টের জন্য আমার উপরও আসে, আই ওয়ান্ট টু শেয়ার ইট। এবং যতদিন পারবো চেষ্টা করি থাকবো। মাঝে মাঝে যখন অন্যান্য কাজ থাকে সেগুলো করি, এই নয় যে, তবে চেষ্টা করি সবসময় পাশে থাকতে, যতক্ষণ না ঘুমোয় জেগে থাকতে চেষ্টা করি। যখন ওষুধ খাবার ভুলে যায়, আবার চেষ্টা করি। দুজন দুজনকে দেখি। এখন নিউক্লিয়ার ফ্যামিলি তো বুঝতে পারছেন, ছেলে বৌমারা ব্যস্ত তাদের নিজেদের জগতে। সত্যি কথা, থাকতেই হবে, কেননা এই র্যাট রেসে বেঁচে থাকতে গেলে তাদেরকেও লড়াই করতে হবে, লড়াই সবাইকে করতে হবে। কিন্তু এই সময়টা সব থেকে দরকার, মানে সাপোর্ট, একজন বন্ধু। মানে তুমি অ্যাজ আ হাজবেন্ড থেকেও যে বন্ধুর মতো এই সময়টা একদম হাতে হাত ধরে পাশে আছো, এটা কিন্তু মানে খুব কম দেখা যায়। মানে আমার চোখে আমি নিজে খুব কম দেখেছি, এটার সত্যি তুলনা হয় না। বন্ধু, আমার মনে হয় যেন আমরা এখন তো বানপ্রস্থ বলা যায়, আমাদের 4 ভাগে জীবন, আমাদের রিটায়ারমেন্টের পরটাই হচ্ছে বানপ্রস্থ। আহ বানপ্রস্থে মনে হয় বন্ধুত্বটা আর একটু বেশি বাড়ে। বাড়ে। হয়তো শরীরের শক্তি কমে যায়, দৌড়তে পারি না সেরকম ভাবে, অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি না, সেই জন্যই বোধহয় বন্ধুত্বটা বাড়ে। এবং অনেক কিছু মনে আসে কিন্তু বলা যায় না, ঠিক আছে। তবে এটুকুই আজকে আহ, আমার বলা, যে লড়াইয়ে তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো, এবং যতদিন থাকবো আমরা এরকম ভাবে লড়ব। খুবই কষ্টকর অসুখ, এবং খুবই অর্থের প্রয়োজন এই অসুখে। আমি সাধারণ দর্শকদের জন্য বলছি, অতি শত্রুরও যেন কখনো এই অসুখ না হয়। যে কোনো অসুখই খারাপ, যে কোনো অসুখই খারাপ। তিলে তিলে দগ্ধ হয়ে যদি ট্রিটমেন্ট ভালোভাবে না হয়, তাহলে কিন্তু জীবনটা এরকম ভাবে চলে যায়। আমরা দুজনে তাই এখনো এই অবস্থায় চেষ্টা করছি কোনো এনজিওর সাথে যোগ হয়ে, যদি এরকমই যারা দুস্থ আছে তাদেরকে সাহায্য করার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করছি। আগামী দিনে যদি কিছু সাহায্য করতে পারি, তাছাড়া নিজেদের এই এর মধ্যেও আমরা নিজেরাও সাহায্য করি। আজকে একে দুটো রুটি কিনে দেওয়া, খাওয়ার পরে একে ইঞ্জেকশন কিনে দিই, একে এই কিনে দিই। কালকে গিয়ে শুনবো হয়তো ও বেডে যে আসতো সে নেই, ও আগের দিন যার বেডে শুয়ে, যার ওর আগে ডায়ালিসিস নিয়ে গেছে, আমরা গিয়ে শুনছি সে নেই, মারা গেছে। বুকটা ভেঙে যায়। যাকে 6টা ইঞ্জেকশন কিনে দিলাম কদিন আগে, নেই। একের পর এক 2 মাসের মধ্যে 6জন চলে গেল। ভয় হয়, যে ভয় তো থাকলে হবে না, বাঁচতে হবে, আনন্দ করতে হবে, বেঁচে থাকতে হবে, একদমই, মানে লোককে সম্মান করতে হবে। এই বেঁচে থাকার প্রসঙ্গে মানে এই যে আমি শুনলাম দিদি আবার নতুন করে এই ডায়ালিসিস করে আসছে, আবার শ্রুতি নাটক আবৃত্তিতে জয়েন করেছে ক্লাসে। এই যে আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করছে এখানে, মানে তুমি বলো একটু, দিদিদের দাদা যেইভাবে এখনো তোমাকে বলছে ক্লাসে সময় দিচ্ছে, কেমন লাগছে তোমার এখনো এইভাবে নতুন করে সময়? খুব খুব, আমি অভিভূত এক কথাতে।
কোথায় আমি একটুখানি আহ, মানে আমার আনন্দ হবে, আমার ইয়ে হবে, ও সেটা করে। আমিও সেটাই দেখি যে ওর যেখানে আনন্দ সেখানে আমারও আনন্দ। ওই জন্য কোনো কিছুতে আমাদের বাধা নেই, মানে সবার নিজস্ব স্পেস আছে। শুনতে শুনতে একটা সুন্দর জীবনের গল্প থেকে আমরা দেখেছি মানুষের জীবনটা হবে এরকম, কিন্তু তারপরেও এই দুজন মানুষ একে অপরের হাতে হাত রেখে যেভাবে লড়াই করে চলেছে এবং আগামী দিনেও লড়াই করবে, সত্যি তার তুলনা হয় না। প্রতিদিন তারা একসাথে এখনো ঘুরছে, দুজন দুজনকে বন্ধুর মতো সময় দিচ্ছে, পাশে থাকছে, এখনো নতুন ভাবে রাজনীতি বেঁচে থাকার স্বপ্ন দেখছে, আবার নতুন করে ছবি নাটক করছে, কবিতা আবৃত্তি ক্লাস করছে। আমরা যারা এই জেনারেশনের মানুষ অনেকে অল্পতেই হেরে যাই। আমরা একটা দিন হয়তো ফেরার বলে ভাবি আগামী দিনে আমাদের কালকে দিনে কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে এই দুটো মানুষ যেভাবে লড়াই করছে, আমি প্লিজ জানতে চাই, মানে আমি কি সবার কাছে শেয়ার করতে চাই লালিদির মুখ থেকে এবং সৌমিত্রের মুখ থেকে, যে আগামী জেনারেশনকে তারা কি বলতে চায় যে কিভাবে আমরা বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাবো, অল্পতেই আশা না হয়। Never lose hope. Always have a positive mind. Life is a struggle, so be it. But build up the power to resist it. Always think you are in a better position than the others. For example, I, being a CKD patient, is somewhat good when compared to a cancer patient or any other critical patient. Accept what God has destined for you with open arms and do not fret. It's our own karma that has led us up to this situation. Always believe what God does is always for good. So leave it on His shoulders and do your karma. Thank you. আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা শুনলেন লালিদির ঘুরে দাঁড়ানোর গল্প। এরকমই গল্প যদি আপনারা বলতে চান সাধারণের সাতটাহন অনুষ্ঠানে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এবারে অনুষ্ঠানটি শেষ করছি লালিদির একটি সুন্দর গানের গল্প। ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তবু কে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তবু ডাকে যত বাঁধো সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে,
তোমার টানে বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবারে যেন নিঃশেষে হয় খালি অন্তরে মন গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে